নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের গল্প সুধার বিবাহ, লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায়, রচনাকাল বৈশাখ ১৩৩৪ বঙ্গাব্দ। গল্প পাঠে আমি অনিন্দিতা। বৃহদায়তন সুন্দর সুসজ্জিত কক্ষ। কর্তা শাটিন মোড়া সোফায় হেলান দিয়া রূপার গুড়গুড়ি হইতে সোনার মুখনলে ধূম আকর্ষণ করিতেছিলেন। গৃহিণী অদূরে একখানি গদি মোড়া চেয়ারে বসিয়াছিলেন। কর্তাগিন্নিতে কথাবার্তা হইতেছিল। গিন্নি বলিলেন, আর তুমি দোনামোনা করছ কেন? অতুলের সঙ্গেই খোকির বিয়েটা দিয়ে ফেল। দেখতে দেখতে মেয়ে ডাগর হয়ে উঠল। শেঠের কোলে ১৪ বছরে পা দিয়েছে। আর দেরি হলে সমাজে মুখ দেখাবো কেমন করে? কর্তা বলিলেন, দেখো, তুমিও সব মত্ততগুলো ছাড়ো। মেয়ে ১৪ বছরের হয়েছে তো ভারী একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে কিনা? গিন্নি বলিলেন, আবার কি, হিঁদুর ঘরের আইবুড়ো মেয়ে ১৪ বছরের হলে মহাভারত অশুদ্ধ হয় না? কর্তা বলিলেন, কুয়োর ব্যাঙ, কুয়োয় বসে আছো, দুনিয়ার খবর তো রাখো না। বিলেতের আমেরিকার বড় বড় ডাক্তারদের আজকাল এই মত যে ১৬ বছরের কমে কখনোই মেয়ের বিয়ে দেওয়া উচিত নয়। ১৬ বছরের কমে কখনোই আমি মেয়ের বিয়ে দেব না। আমার মতবিশ্বাসের বিরুদ্ধে কাজ আমি করব না, এই আমার প্রতিজ্ঞা। আমরা তো বিলেতেও বাস করি নে, আমেরিকাতেও বাস করি নে, যে সমাজে যা প্রথা। কর্তা বাধা দিয়া বলিলেন, এই কলকাতা শহরে কত বড় বড় লোকের ঘরে ১৬, ১৭, ২০ বছরের পর্যন্ত আইবুড়ো মেয়ে রয়েছে। সে খবর রাখো? সেজন্য তাদের কি কেউ নিন্দে করছে? না তারা সমাজে মুখ দেখাতে পারছে না? ওই অতুলের হাতে মেয়ে দেবার কল্পনাও করো না, সে অসম্ভব একেবারে। কেন অসম্ভব শুনি? অতুলকে মেয়ে দিলে মেয়ে অজাতে পড়বে না অঘরে পড়বে? অজাতে পড়বে না তা স্বীকার করছি, কিন্তু অঘরে পড়বে নিশ্চয়ই। তবে তোমরা অঘর বলতে যা বোঝো আমি সে অর্থে বলছি নে। কি অর্থে বলছো শুনি? তাহলে বুঝিয়ে বলি, শোনো। তোমার মেয়ে ধনী পিতার গৃহে আজন্ম প্রতিপালিত। ভূমিষ্ঠ হয়ে অবধি এতকাল সে যেভাবে জীবনযাপন করতে অভ্যস্ত, যে ঘরে গেলে সে সমস্ত সে না পাবে, সে ঘরই তার পক্ষে অঘর। তোমার মেয়ে দামি জরিপার শান্তিপুরী ভিন্ন অন্য শাড়ি পরে না। একখানা শাড়ি একদিন পরা হলেই ধোবাকে ফেলে দেয়। রূপোর থালা বাসনে খেয়ে দে এমনই তার অভ্যাস হয়ে গেছে যে কাঁসার থালা বাসনে খেতে হলে তার গন্ধ লাগে। বিদ্যুৎ পাখার তলায় না শুলে রাত্রে তার ঘুমই হয় না। ২, ৩টে দাসী সারাদিন তার পরিচর্যায় ব্যস্ত। সে কি তোমার ওই ২০০ টাকা মাইনের অতুল মাস্টারের ঘরে গিয়ে মিলের শাড়ি পরে বাট পেতে কুটনো কুটতে পারবে? না শিল পেতে বাটনা বাটতে পারবে? না কয়লা ধরিয়ে ভাত রাঁধতে পারবে? গিন্নি নীরবে বসিয়া কিয়ৎকাল চিন্তা করিলেন। তাহার পর বলিলেন, কেন পারবে নাই বা কেন? হলেই বা বড় মানুষের মেয়ে, হিঁদুর মেয়ে তো, মেম সাহেব তো আর নয়। নিজের সংসারে নিজের স্বামী পুত্তুরকে রেঁধে বেড়ে খাওয়ানো, ঘরের কাজকর্ম করা, সেটা তো মেয়ে মানুষের ভাগ্যের কথা। ও যদি বলে আমি পারব, ও যদি বলে আমি তাতেই খুশি, তবে আমরা কেন তাতে বাধা দিই? দুটিতে বড্ড ভাব হয়েছে। এ বিয়ে না দিলে মেয়ে কিন্তু আমার অসুখী হবে, তা আমি তোমায় বলে রাখলাম। শুধু অসুখী বা কেমন করে বলি, অধর্ম হবে। মেয়ে মানুষের যা প্রধান ধর্ম, সতী ধর্ম, তাতে আঘাত লাগবে। কর্তা কয়েক মুহূর্ত সবিস্ময়ে স্ত্রীর মুখের দিকে চাহিয়া রহিলেন। তাহার মুখমণ্ডলে বিরক্তি ও ক্রোধের চিহ্ন পরিস্ফুট হইয়া উঠিল। তারপর বলিলেন,
ও, এত দূর গড়িয়েছে। খুকি তোমাকে বলেছে বুঝি ওইসব কথা? দুটিতে ভাব হয়েছে বড্ড, তাই নাকি? বলিয়া বিদ্রূপের ভঙ্গিতে ওষ্ঠ যুগল কুঞ্চিত করিয়া মাথাখানি নাড়িতে লাগিলেন। গৃহিণী আনত নেত্রে সভয়ে উত্তর করিলেন, হ্যাঁ। ভাব হয়েছে অর্থাৎ লাভ হয়েছে, ওর গুষ্টির পিণ্ডি হয়েছে। ডাকো তো একবার। কোথায় গেল? সব কথা তার নিজের মুখে শুনে একটা বিহিত করি। নাও, আর বাপগিরি ফলাতে হবে না। ভারী বিহিত করবে তুমি। সে স্কুলে চলে গেছে, এই তো গাড়িটাকে রেখে ফিরে এলো। 11টা বাজে, এখন উঠে স্নান করবে না আমার সঙ্গে বসে বসে ঝগড়াই করবে কেবল? কর্তা ঘড়ির দিকে চাহিলেন, বলিলেন, আমি তো ঝগড়া করছি বটে, কিন্তু তুমি যে ভাবিয়ে দিলে গিন্নি। ভাব হয়েছে, এ আবার কোন দেশি কথা? কেন, এই যে এখনই বলছিলে বিলেতের আমেরিকার ডাক্তারদের মত অনুসারেই আমাদের চলা উচিত, তা সেসব দেশে বিয়ের আগে বরকনের ভাব হয় না? মনের ভিতর একজনকে ভালোবাসবে, বাইরে অন্যজনকে বিয়ে করে তার ঘর করতে যাবে, এটা কি ধর্ম? কর্তা চিন্তান্বিত ভাবে বলিলেন, তা সেজন্যে বিশেষ চিন্তা নেই। লাফাব ওসবগুলো নিছক ছেলে মানুষই বই তো নয়। দেখাশুনো বন্ধ হলে সেটা সময়ে আপনিই সেরে যাবে। আর কিন্তু খবরদার, সুধা যেন নির্মলার বাড়িতে না যায়, বুঝলে? তাহলেই ওসব বাদরামি দুদিনেই চুকে বুকে যাবে। হ্যাঁ, চুকে যাবে। দিনেকের দিন যতই বুড়ো হচ্ছেন ততই ভীমরতি ধরছে। বলিয়া গৃহিণী কর্তা স্নানের জন্য ভৃত্যগণের প্রতি আদেশ প্রচার করিতে উঠিয়া গেলেন। তা ব্যাপারটা এই যিনি রূপার গড়গুড়িতে সোনার মুখনলে তামাক খাইতে খাইতে এতক্ষণ দাম্পত্য কলহে নিযুক্ত ছিলেন, ইহার নাম বরদা কিঙ্কর চক্রবর্তী। ইনি কলিকাতার একজন প্রসিদ্ধ অ্যাটর্নি। তাছাড়া দেশে জমিদারি আছে, অগাধ টাকা। ইহার 2 কন্যা, একটি মাত্র পুত্র। জ্যেষ্ঠা কন্যা নির্মল হাসিনী বা নির্মলা কলিকাতাতেই স্বামী গৃহে বাস করে। তাহার বয়স 18 বৎসর মাত্র। তাহার স্বামী বিনয়ভূষণ প্রেসিডেন্সি কলেজে রসায়নের অধ্যাপক। শ্বশুরের তুল্য না হইলেও বিনয়ভূষণ ধনী লোক। দেশে তার বিষয় সম্পত্তি আছে, চাকরিটুকুই ভরসা নহে। খুকি অর্থাৎ কনিষ্ঠা কন্যার নাম সুধাংশু নলিনী বা সুধা। তাহার বয়ক্রম 14 বৎসর। বেথুন স্কুলের ছাত্রী। বরদাবাবুর পুত্রটি এখন 7ম বর্ষীয় বালক মাত্র। অতুলও রসায়নের অধ্যাপক, কিন্তু বেসরকারি কলেজের। 200 টাকা মাত্র বেতন পায়। অতুল ও বিনয় পূর্বে সহপাঠী ছিল। বন্ধুগৃহেই বন্ধুশালিকা সুধার সহিত অতুলের পরিচয়ের সূত্রপাত। ক্রমে সেই পরিচয়ে রীতিমতো ঘনিষ্ঠ হইয়া উঠিয়াছে। নির্মলা ও তার স্বামী উভয়েরই ইচ্ছা অতুলের সঙ্গেই সুধার বিবাহ হয়। অতুলের যেদিন আসিবার কথা, নির্মলা সেদিন বাপের বাড়ি গিয়া সুধাকে লইয়া আসে। আবার সুধা কোনোদিন আসিলে অতুলকে খবর দিতে বিনয় ভোলে না। বস্তুত ইহাদের ষড়যন্ত্র বা সহযোগিতার ফলেই ব্যাপারটি এরূপ সঙ্গীন হইয়া দাঁড়াইয়াছে। ইহারা দুটি বনি সুন্দরী, তবে সুধা বেশি সুন্দরী। বিশেষ তাহার গাত্রবর্ণটি চমৎকার। এমন রংটি বাঙালির ঘরে দুর্লভ। আরমানি বিবির অপেক্ষা কিছুমাত্র হীনপ্রভু নহে। 3 মাস পরে একদিন সন্ধ্যায় আপিস হইতে ফিরিয়া জলযোগ করিতে করিতে বরদাবাবু পত্নীকে বলিলেন, ওগো, কালকে খুকিকে দেখতে আসবে। কারা? কোথা থেকে? ময়মনসিং জেলার মুকুন্দনগরের রাজবাড়ি থেকে। রাজা মুকুন্দনাথের নাম শুনেছ তো? মস্ত বড়লোক। যেখানে তার রাজধানী সেখানকার নাম পূর্বে কি একটা ছিল। এখন এই রাজার নামে সে স্থানের নাম মুকুন্দনগর হয়েছে। রাজা উপাধি হলে কি হয়, অনেক মহারাজার চেয়ে টাকা বেশি। গৃহিণী বলিলেন, রাজা মুকুন্দনাথের নাম তো
ছেলেবেলা থেকে শুনছি। তার বয়স হয়েছে নিশ্চয়ই। এ বয়সে আবার বিয়ে করবেন নাকি? ধুর পাগলি, রাজা কেন, রাজকুমারের জন্য। রাজা মুকুন্দনাথের এক মামা কুমারের গৃহশিক্ষক, তার এক বন্ধু, আর এক জ্যোতিষী পণ্ডিত, এই 4 জনে কুমারের জন্য পাত্রী খুঁজতে বেরিয়েছে। আমাদের সশ্রেণীর লোক যিনি যেখানে আছেন সকলের বাড়ি গিয়ে তারা মেয়ের সন্ধান করছে। 3 মাস হলো তারা এই কাজে বেরিয়েছে। নানা স্থানে ঘুরে এখন তারা কলকাতায় এসে উপস্থিত হয়েছে। রাজকুমারের বয়স কত? 20-21। স্বভাব চরিত্র কেমন? বড়লোকের ঘরের বওয়াটে ছেলে নয় তো? তা যদি হয় তাহলে কিন্তু তাকে মেয়ে দেব না। তা তিনি রাজকুমারী হন আর বাদশা কুমারী হন। এই কথায় বরদাবাবু একটু বিব্রত হইয়া পড়িলেন। লুচি ছিঁড়িয়া আলুর দমে মাখিতে মাখিতে বলিলেন, তা স্বভাব ভালো হওয়ারই সম্ভাবনা। অত বড় রাজার ছেলে। গিন্নি বলিলেন, যা বললে, বড়লোকের ছেলের, রাজার ছেলের স্বভাব চরিত্র কি আর বেগড়ায়? যত বেগড়ায় গরিব ছেলের। যত গরিব কেরানি মাস্টার এদের ছেলেরাই সচরাচর মদ খেয়ে কুপল্লীতে পড়ে থাকে, রাত্রে বাড়ি আসতে পারে না, নয়? কর্তা বলিলেন, সে কথা বলছি নে, তবে সহবত বলে একটা জিনিস আছে তো। সে যাই হোক, মেয়ে যদি তাদের পছন্দই হয়, সেসব বিষয়ে খোঁজখবর না নিয়ে কি আর বিয়ে দেব? তা কখন দেখতে আসবে? কাল বিকেলে 4টে থেকে 5টার মধ্যে। আমি 3টের পরেই আপিস থেকে ফিরে আসব। নির্মলাকেও আনানো উচিত তো? বরদাবাবু যেন কিঞ্চিত অনিচ্ছার সহিত বলিলেন, আচ্ছা, আনিও তাকে। অতঃপর বরদাবাবু নীরবে জলযোগ সমাপ্ত করিলেন। তিনি যখন উঠিতেছিলেন গৃহিণী তখন বলিলেন, হ্যাঁ গো, তবে যে বলছিলে মেয়ের 16 বছর না হলে কোনো মতেই বিয়ে দেবে না, তোমার মতবিশ্বাসের বিরুদ্ধে কাজ করবে না? বরদাবাবু সহসা কোনো উত্তর দিলেন না। মুখাদি ধৌত করিয়া তোয়ালে দিয়া হাত মুছিতে মুছিতে বলিলেন, একসময় তাই বলতাম বটে, এখন ভেবে দেখছি এরকম একটা সুযোগ যদি পাওয়া যায়। গৃহিণী বলিলেন, তাহলে বলো, তোমার মতবিশ্বাস ফিশ্বাস কিছুই নয়, ওসব ভণ্ডামি মাত্র। তুমি একজন সুযোগবাদী। বরদাবাবুর মনে হইল, সুযোগবাদী না হইলে কি তিনি আর এত বড় একটা অ্যাটর্নি হইতে পারিতেন? কিন্তু সে ভাব গোপন করিয়া মৃদু হাসিয়া বলিলেন, দেখো গিন্নি, তোমায় যখন বিয়ে করে এনেছিলাম তখন তুমি ক খও চিনতে না। নিজে রাত জেগে মাস্টারি করে তোমায় লেখাপড়া শিখিয়েছিলাম। তার কি এই প্রতিফল? কেন? নইলে আজ তুমি আমায় এমন সাধু ভাষায় গালাগালি দিচ্ছ? কখন আবার তোমায় আমি গালাগালি দিলাম? কেন, শালা না বললে কি গালাগালি হয় না? ওই যে তুমি আমায় সুযোগবাদী বললে, সেটা বুঝি গালাগালি হয়? ভয়ঙ্কর। তুমি যদি পরিবার না হয়ে খবরের কাগজের সম্পাদক হতে, তাহলে আমি তোমার নামে মানহানির নালিশ করে দিতাম। সেই রাত্রিতেই সুধা শুনিল রাজবাড়ির লোকে তাহাকে দেখিতে আসিবে। শুনিয়া তাহার প্রাণে বড়ই ভয় হইল। এই 3 মাস কাল অতুলের সহিত সাক্ষাৎ নাই। পিতার আদেশে দিদির বাড়ি যাওয়া তাহার বন্ধ হইয়া গিয়াছে। তবে দিদি মাঝে মাঝে আসে বটে, এবং দিদির নিকট হইতে অতুলের সংবাদ পায়। দিদির মধ্যস্থতায় অতুলের সঙ্গে গোপনে সে পত্র ব্যবহার করিতে অভিলাষও জ্ঞাপন করিয়াছিল, কিন্তু নির্মলা তাহাতে রাজি হয় নাই। বলিয়াছিল, না ভাই, কি জানি, বাবা যদি শেষ পর্যন্ত মত নাই করেন। সেসব তুই ভুলে যাওয়ারই চেষ্টা কর। সুধা বলিয়াছিল, দিদির যেমন কথা, চেষ্টা করলেই বুঝি মানুষ মানুষকে ভুলতে পারে। সেই রাত্রিতে নিজ শয়নকক্ষে প্রবেশ করিয়া আলো নিবাইয়া বিছানায় বসিয়া সুধা প্রথমটা খানিক কাঁদিল। তারপর আলো জ্বালিয়া নিজ আলমারি হইতে অতুলের ফটোগ্রাফখানি বাহির করিয়া
অনেকক্ষণ ধরিয়া সেখানি দেখিল। শেষে আলো আবার নিবাইয়া অতুলের ছবিখানি বালিশের তলায় রাখিয়া মনে মনে দেব দেবীগণের নিকট প্রার্থনা করিতে লাগিল। হে মা কালী, হে মা দুর্গা, হে বাবা মহাদেব, হে বাবা জগন্নাথ, তোমাদের চরণে কোটি কোটি প্রণাম। রাজবাড়ির সেই পাঁজি ছুঁচোগুলো আমায় যেন পছন্দ না করে, আমায় যেন তারা বিষ নয়নে দেখে। আমি তোমাদের সব্বাইকে পুজো দেব। আমায় তোমরা রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আজ রাত্রিতে সুধার ভালো ঘুম হইল না। মাঝে মাঝে জাগিয়া ওঠে, দেব দেবীগণের চরণে পূর্বোক্ত প্রকারে প্রার্থনা করিতে করিতে আবার ঘুমাইয়া পড়ে। অতুলের ছবিখানি দেখিতে ইচ্ছা হয়, কিন্তু ভয়ে আলো জ্বালিতে পারে না, কারণ পাশের কক্ষেই মাতা শয়ন করেন এবং মাঝের দরজা খোলাই থাকে। পূর্বে কতবার রাত্রি জাগিয়া নভেল পড়িতে গিয়া ধরা পড়িয়া মায়ের নিকট বকুনি খাইয়াছে। আজ এমন করিয়াই রাত পোহাইল। বেলা 1টার সময় নির্মলাকে আনিবার জন্য গাড়ি পাঠানো হইল। 2টার মধ্যেই নির্মলা আসিয়া পৌঁছিল। রাজবাড়ির লোকেরা যথা সময়ে আসিয়া কন্যা দেখিলেন। জ্যোতিষী মহাশয় প্রথমে সুধার কোষ্ঠীখানি পরীক্ষা করিয়া অভিমত প্রকাশ করিলেন, মেয়েটি সুলক্ষণা বটে। রাজমাতুল বলিলেন, বরদাবাবু, এতদিনে আমাদের ভ্রমণ শেষ হল। 4 মাস কাল আমরা নানা স্থানে মেয়ে দেখে বেড়াচ্ছি, কিন্তু আপনার মতো এমন সুন্দরী সুলক্ষণা মেয়ে আমরা কোথাও পাইনি। রংটার ওপরই রাজা বাহাদুরের বিশেষ রকম ঝোঁক। আপনার এই মেয়ের মতো বা এর চেয়েও সুশ্রী মেয়ে আমরা যে দেখিনি তা নয়, তবে গায়ের এমন বর্ণটি আর কোথাও পাইনি। যাকে শাস্ত্রে বলে আলেগরি, এ মেয়ে তাই। এই মেয়েই আমাদের পছন্দ। আজ রাত্রেই আমরা দেশে ফিরব। রাজা বাহাদুরকে রানীমাকে গিয়ে সব কথা বলি। কুমার বাহাদুর হয়তো নিজে এসে একবার দেখতে চাইবেন। তারপর শুভ কার্যের দিন স্থির করা যাবে। যদি অনুমতি করেন, আজ তাহলে আমরা উঠি। বিবাহ পরীক্ষায় মেয়ের এই উচ্চ অনার্সের সহিত পাশের সংবাদে বরদাবাবু আনন্দে বিহ্বল হইলেন। কিঞ্চিৎ মিষ্টিমুখ করিয়া যাইবার জন্য ইহাদিগকে অনুরোধ করিলেন। পূর্ব হইতেই বিলক্ষণ আয়োজনাদি চলিতেছিল। শুধু মিষ্টিরসে নহে, সররসে রসনা পরিতৃপ্ত করিয়া আগন্তুকগণ বিদায় গ্রহণ করিলেন। গৃহিণীও আনন্দিত হইলেন। এ 3 মাসে তার মনে ধারণা জন্মিয়াছিল যে সুধা অতুলকে ভুলিয়াছে, মেয়ে রাজরানী হইবে। এ সংবাদে কোন মাতা না আনন্দিত হইবেন। সুধার কিন্তু কাঁদিয়া কাটিয়াই রাত্রি কাটিল। কুমার বাহাদুর কবে সুধাকে দেখিতে আসিবেন, এই চিন্তায় বরদাবাবু দিবানিশি ব্যস্ত রহিলেন। সপ্তাহ অন্তে মুকুন্দনগর হইতে পত্র আসিল। রাজমাতুল লিখিয়াছেন, আমরা ফিরিয়া আসিয়া রাজা বাহাদুর ও রানীমাকে আপনার কন্যার বিষয়ে সবিশেষ বর্ণনা করিয়াছি। শুনিয়া তাহারা অত্যন্ত খুশি হইয়াছেন। কুমার বাহাদুর যাইবেন না, তবে রাজা বাহাদুর স্বয়ং একবার গিয়া কন্যাকে দেখিবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন। কিন্তু এখন তিনি রাজকার্যে অত্যন্ত ব্যস্ত থাকার জন্য বোধহয় আগামী মাসের পরেই কলিকাতা যাত্রা করিতে পারিবেন। সুতরাং রাজা বাহাদুরের শুভ আগমনের এখনো প্রায় 1 মাস বিলম্ব আছে জানিয়া বরদাবাবু আবার নিজ কাজকর্মে মনোসংযোগ করিলেন। অতুলবাবু তাহার বন্ধু বিনয়বাবুর মুখে বরদা ভবনের সকল সংবাদই পুঙ্খানুপুঙ্খভাবে পাইয়া থাকেন। মুকুন্দনগর রাজবাড়ির লোকেদের মেয়ে দেখার কথা, গাত্রবর্ণ সম্বন্ধে রাজা বাহাদুরের বিশেষ ঝোঁকের কথা এবং 1 মাস পরে রাজা বাহাদুর যে স্বয়ং কন্যা দেখিতে আসিবেন সে সংবাদও পাইলেন। 2 বন্ধুতে অত্যন্ত গোপনে কি পরামর্শ চলিতে লাগিল। অতুলবাবু প্রত্যাহ নিজ কলেজের পর প্রেসিডেন্সি গিয়া বিনয়বাবুর রসায়নাগারে 2-3 ঘণ্টা করিয়া কাটাইতে লাগিলেন। উভয়ই রসায়ন শাস্ত্রে সুপণ্ডিত।
উভয়ে মিলিয়া কি সব রাসায়নিক পরীক্ষা করিতে লাগিলেন তাহারাই জানেন। সপ্তাহকাল দুইজনে প্রেসিডেন্সি কলেজে বসিয়া এইরূপে বৈজ্ঞানিক পরীক্ষা চালাইলেন। তাহার পর একদিন নির্মলা কিসের একটা শিশি বস্ত্র মধ্যে লুকাইয়া পিত্রালয়ে গিয়া তাহার কনিষ্ঠাকে দিল। চুপি চুপি কি সব উপদেশও তাহাকে দিয়া আসিল। সুধার শিশিটা নিজ আলমারির মধ্যে লুকাইয়া রাখিল। ইহার কয়েকদিন পরে সন্ধ্যার পর কর্তাগিন্নিতে কথাবার্তা চলিতেছিল। রাজাবাহাদুরের আসিবার তো অধিক বিলম্ব নাই, 1 সপ্তাহ মাত্র। মেয়ে দেখিয়া তবে বিবাহের দিন স্থির হইবে। সে বিষয়ে যদি মতামত জিজ্ঞাসা করেন তবে তাহাকে কি বলা যাইবে, এই সম্বন্ধে বরদাবাবু পত্নীর সহিত আলোচনা করিতেছিলেন। গৃহিণী বলিলেন, দিন স্থির তো করবে, কিন্তু মেয়ের ভাবভঙ্গি দেখে আমি যে মোটেই সাহস পাচ্ছি না। কেন, কি ভাবভঙ্গি দেখলে? সেদিন তারা এসে মেয়ে দেখা অবধি ও যেন কেমন মনমরা হয়ে থাকে। মুখে হাসি নেই, ভালো করে খায় না, রাত্রে বিছানায় শুয়ে শুয়ে কাঁদে, এও আমি টের পেয়েছি। দেখছ না কিরকম রোগা হয়ে যাচ্ছে? ভেবে ভেবে বাছার আমার সোনার বরণ কালি হয়ে যাচ্ছে। মেয়ে বড় হয়েছে, তার অমতে জোর জবস্তি করে বিয়ে দিতে চাইলে শেষে হিতে বিপরীত না হয়ে দাঁড়ায়। বরদাবাবু বলিলেন, এসব ছেলে মানুষই কথা শোনো কেন? কিন্তু মনে মনে তিনি শঙ্কিত হইয়া উঠিলেন। বলা যায় কি, কালের যেরূপ গতি, কাপড়ে কেরোসিন ভিজাইয়া আগুনই ধরাইয়া দিবে, না আফিম আনাইয়া ভক্ষণ করিবে, কে বলিতে পারে। গৃহিণীকে অবশেষে তাহার আশঙ্কার কথা খুলিয়াই বলিলেন এবং মেয়ে সম্বন্ধে বিশেষ করিয়া তাহাকে সাবধান করিয়া দিলেন। পরদিন বরদাবাবু সুধাকে ডাকিয়া মিষ্টি কথায় তাহাকে নানা প্রকারে বুঝাইলেন, কিন্তু সুধা কোনো উত্তর করিল না, কাঁদিতে কাঁদিতে চলিয়া গেল। দিনের পর দিন এইভাবেই কাটিতে লাগিল। দিনের পর দিন সুধার দেহবর্ণ মলিন হইতে মলিনতর হইতে লাগিল। কন্যার এই অবস্থা দেখিয়া বরদাবাবু শঙ্কিত হইয়া উঠিলেন। ভাবি পুত্র বধূর গাত্রবর্ণের উপরে যে রাজার অত্যাধিক ঝোঁক। মুকুন্দনগর হইতে পত্র আসিল, অমুক দিন অমুক সময় সপারিষদ রাজাবাহাদুর মেয়ে দেখিতে বরদা ভবনে উপস্থিত হইবেন। বড় বড় সাহেবী দোকান হইতে বরদাবাবু মেয়ের জন্য দামি দামি ফেস ক্রিম, কমপ্লেকশন লোশন প্রভৃতি আনিয়া দিলেন। তাহার করা আদেশে সে সকল সুধার সর্বাঙ্গে মালিশও হইতে লাগিল, কিন্তু উল্টা ফল উৎপত্তি হইল। মেয়ে দিন দিন কালো হইতে লাগিল। রাজাবাহাদুর আসিবার আর একদিন মাত্র বিলম্ব আছে। আগামীকল্য প্রাতে ট্রেনে তিনি আসিয়া পৌঁছিবেন এবং অপরাহ্নকালে মেয়ে দেখিতে আসিবেন। কি উপায় হইবে? প্রাতঃকালীন চা পানান্তে দ্বিতলের বৈঠকখানায় বসিয়া ইহাই বরদাবাবু চিন্তা করিতেছিলেন। এমন সময় তাহার গৃহদ্বারে একখানি মোটর গাড়ি দাঁড়াইবার শব্দ হইল। বরদাবাবু জানলা দিয়া মুখ বাড়াইয়া দেখিলেন, একজন প্রৌঢ়বয়স্ক ভদ্রলোক একটা ট্যাক্সি হইতে নামিতেছেন। দেহটি স্থূল, গায়ে একটা আধময়লা সুতি পিরান, তার উপর ময়লা লাট হইয়া যাওয়া একটা সিল্কের চাদর। কিয়ৎক্ষণ পরে দারবান আসিয়া নিবেদন করিল, মুকুন্দনগর রাজবাড়ির একজন কর্মচারী দর্শন প্রার্থী। নিয়ে এসো বলিয়া বরদাবাবু গম্ভীরভাবে ধূমপান করিতে লাগিলেন। লোকটি দারবানের সহিত আসিয়া বাহিরে জুতা খুলিয়া রাখিয়া প্রবেশ করিল। অত্যন্ত সম্ভ্রমের সহিত বরদাবাবুকে নমস্কার করিয়া বলিল, অসময়ে এসে হুজুরকে বিরক্ত করলাম না তো? বরদাবাবু বলিলেন, না না, বিলক্ষণ,
বিরক্ত কেন করবেন? বসুন বসুন। লোকটি হাত জোর করিয়া বলিল, আজ্ঞে না, সে কি আর করতে পারি? আজ বাদে কাল হুজুর হবেন আমার অন্নদাতা মনিবের বৈবাহিক, সুতরাং হুজুরও মনিব স্থানীয়। দু একটি কথা নিবেদন করবার জন্যে এসেছিলাম, হুকুম হলে বলতে পারি। বরদাবাবু বলিলেন, বলুন না, আমাদের সঙ্গে ও সব ফর্মালিটির কিছু দরকার নেই। বসুন, দাঁড়িয়ে থাকবেন কতক্ষণ? লোকটি সংকুচিতভাবে চেয়ারে বসিয়া বলিল, আমাদের রাজাবাহাদুর কাল সকালে ট্রেনে আসবেন এই স্থির ছিল, হুজুরকেও পত্রে তা জ্ঞাত করা হয়েছে, কিন্তু তিনি হঠাৎ আজকেই এসে পড়েছেন। ল্যান্সডাউন রোডে নাটোর রাজবাড়িতে উঠেছেন। আমাকে আপনার কাছে জিজ্ঞাসা করতে পাঠালেন, কালকের পরিবর্তে আজ বিকেলে তিনি যদি মেয়ে দেখতে আসেন, তাতে আপনাদের কোনো অসুবিধে আছে কি? কারণ কাজটা যদি আজ সেরে ফেলতে পারেন, তাহলে আজ রাত্রেই আবার রাজধানী রওনা হতে পারেন। সেখানে জরুরি কাজ আছে। রাজা বাহাদুর পৌঁছে গেছেন নাকি? বেশ বেশ, তা আজ বিকেলে যদি তিনি আসেন, তাতে আমার কোনো অসুবিধে নেই। আমি বরঞ্চ নাটোর রাজবাড়িতে গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসব। কটার সময় যাব বলুন দেখি? লোকটি বিনীতভাবে বলিল, আপনি আবার কষ্ট করবেন কেন? আমি তো বাড়ি দেখে গেলাম, আমিই তাকে সঙ্গে করে আনব। আচ্ছা, যদি অনুমতি হয়, এখন তাহলে উঠি। বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। বরদাবাবু বলিলেন, বসুন বসুন, তাড়াতাড়ি কি, একটু চা খেয়ে যান। লোকটি বলিল, আগে তা আপনার আদেশ অবশ্যই পালন করব, কিন্তু তার সঙ্গে আরও একটু প্রার্থনা আছে। কি বলুন? মাকে, আমার বউরানীমাকে এখন একবার দেখতে পাব না? ওবেলা অবশ্য রাজা বাহাদুরের সঙ্গে এসে তো দেখবই, কিন্তু মার রূপ গুণ সম্বন্ধে কিরকম বর্ণনা শুনেছি, তাকে একটিবার দেখবার জন্য মনটা বড়ই উতলা হয়েছে। বরদাবাবু ভৃত্য দ্বারা সুধাকে ডাকিয়া পাঠাইলেন। 1 মিনিট পরেই সুধা আসিয়া বলিল, ড্যাডি, আমায় ডাকছেন? হ্যাঁ মা, মুকুন্দনগর রাজবাড়ি থেকে এই ভদ্রলোকটি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তোমার মাকে গিয়ে বলো, এর জন্যে 1 পেয়ালা চা আর কিছু খাবার যেন পাঠিয়ে দেন। বরদাবাবু, থাক থাক, চা খাবো ওটা ভুলে বলেছি। আমার এখনো যে স্নান আহ্নিক হয়নি, সেটা খেয়ালই ছিল না। মা লক্ষ্মী, তুমি বাড়ির ভিতর যাও তো। একে তো মুকুন্দনগর রাজবাড়ির নাম শুনিয়াই সুধা জ্বলিয়া গিয়াছিল। কে ব্যক্তি যে এমন আদেশের স্বরে তাহার সহিত কথা কহে? উভয় নেত্র হইতে লোকটার প্রতি অগ্নিবাণ হানিয়া সুধা প্রস্থান করিল। সে চলিয়া যাইবা মাত্র আগন্তুকের মুখ হইতে সেই বিনীত নম্র ভাব একেবারে তিরোহিত হইয়া গেল। ব্যঙ্গপূর্ণ স্বরে তিনি বলিলেন, এইটেই তো আপনার মেয়ে সুধাংশু নলিনী। মুকুন্দনগরের রাজবাড়ির লোকেরা এই মেয়েকেই তো দেখে গিয়েছিল। কথা বলার ধরনে বরদাবাবু একটু রুষ্টভাবে বলিলেন, হ্যাঁ তাই। লোকটি দাঁড়াইয়া উঠিয়া বলিল, কেন মশাই, আর কি জোচ্চুরি করবার জায়গা পেলেন না? এই মেয়ে আপনার আরমানি বিবির মতো সুন্দরী, এ তো রীতিমতো শ্যামবর্ণ, কালো বললেও অন্যায় হয় না। বলি, কি রং টং আরক টারক মাখিয়ে রাজবাড়ির লোকেদের চোখে সেদিন ধুলো দিয়েছিলেন বলুন তো? বরদাবাবুও ক্রুদ্ধভাবে দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, মশাই, সরে পড়ুন দেখি। ফের যদি কোনো অপমানসূচক কথা এখানে উচ্চারণ করেন, তবে দরোয়ান দিয়ে আপনাকে বের করে দেব। আপনার রাজাকে গিয়ে না হয় বলবেন, আমার মেয়েকে যেরকম দেখে গেলেন, তাতে তিনি আমার মেয়েকে না নেন, নাই নেবেন। লোকটি বলিল,
রাজা বাহাদুরকে কোনো কথা বলবার দরকার হবে না, কারণ আমি রাজা মুকুন্দনাথ রায়। আমি ইচ্ছে করেই একদিন আগে কলকাতায় এসেছি, আর মেয়ের যথার্থ স্বরূপ কি তাই দেখবার জন্যেই এসেছি। নিজেরই কর্মচারী সেজে অসময়ে এইভাবে এসেছি, কারণ আমি জানি কলকাতার লোকেরা অনেকে ভয়ানক জোচ্চোর। ভাগ্যিস এভাবে এসে দেখলাম, উফ, বাপরে বাপ, কলকাতার লোকেরা কি জোচ্চোর, কি জোচ্চোর বলিয়া গটগট করিয়া সদর্পে রাজা বাহির হইয়া গেলেন। তারপর কি হইল? সুধার এত দিনকার সকরুণ আবেদনে দেব দেবীগণ কর্ণপাত করিয়াছেন। বরদাবাবু অবশেষে বুঝিলেন অতুল ছাড়া অন্য পাত্রে বিবাহ দিলে মেয়ে সুখী হইবে না, হয়তো বাঁচিবেই না। সুতরাং বিবাহে তিনি মত করিলেন। সুধার মুখে আবার হাসি দেখা দিল। দিদির দেওয়া সেই আরকের শিশিটা খালি হইয়া গিয়াছিল, আর তাহা ভর্তি করিয়া আনানোর প্রয়োজন হইল না। মলিন বর্ণ দিনে দিনে আবার উজ্জ্বল হইয়া উঠিতে লাগিল। পরের মাসে বিবাহ। সুধার দেহবর্ণ তখন আবার পূর্ব উজ্জ্বল্য ধারণ করিয়াছে। বিবাহ হইয়া গেলে বিনয়বাবু বরের কানে কানে বলিলেন, জয় রসায়নের জয়।